হাই, কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগতম ফিল্ম স্টক্স ইউটিউব চ্যানেল এবং হৃদয় ফার্স ফেসবুক পেজে। ভিউয়ার্স, দেখতে দেখতে আজকে হচ্ছে ঈদের তৃতীয় দিন। তবে ঈদের প্রথম 2 দিন হচ্ছে সিনেমা দেখার পালা ছিল। আমি এক এক করে 3টা সিনেমা দেখে ফেলছি। প্রথম দিন দেখছিলাম হচ্ছে মায়া, তারপর দেখেছিলাম রাজকুমার, এবং সেকেন্ড ডেতে আমি দেখছি হচ্ছে ওমর। তো 3টা মুভি একটা ইনস্ট্যান্ট রিয়াকশন আপনাদের সঙ্গে শেয়ার করেছি, তবে প্রপারভাবে কিন্তু একটা সিনেমা নিয়েও আলোচনা করিনি। আর যেহেতু এই মুহূর্তে আমাদের খুলনাতে আর কোনো সিনেমা নেই, হ্যাঁ, বাকি যে সিনেমাগুলো রয়েছে সেগুলো খুলনাতে আসেনি, তো আমাদের আর হাতে মানে আমার আর হাতে কিন্তু দেখার মতন কোনো কিছু নেই। তো ভাবলাম যে এবার এক এক করে যে সিনেমাগুলো দেখলাম সেগুলোর একটু ডিটেলসে আলোচনা করা যায়। তো সেই জায়গা থেকে আজকে মূলত এই মুহূর্তে আমরা কথা বলবো রাজকুমার নিয়ে। তো আশা করছি আপনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। রাজকুমার পরিচালনার দায়িত্বে ছিলেন প্রিয়তমা খ্যাত পরিচালক হিমেল আশরাফ। প্রধান চরিত্রে বাংলার সব থেকে বড় সুপারস্টার শাকিব খান, সাথে ছিল হলিউড অভিনেত্রী কোর্টনি কফি। প্রথমত এই সিনেমা নিয়ে কিন্তু আমাদের সবার একটা হিউজ পরিমাণ এক্সপেকটেশন ছিল। সেটাকে যদি আমি একটা স্কেলে ধরি তাহলে বলতে পারি আমি সেটা হচ্ছে আকাশচুম্বী। তো আকাশচুম্বী এক্সপেকটেশন নিয়ে কিন্তু বসেছিলাম রাজকুমার দেখার জন্য, এবং এটা স্বাভাবিক ছিল। প্রিয়তমার মতন একটা হিট দিয়েছে, শাকিব খানের সিনেমা, হিমেল আশরাফের সিনেমা, আমেরিকান বেস সিনেমা, এবং এই সিনেমার পিছনে বাজেটটা অনেক হাই ছিল। পাশাপাশি সিনেমাটার যে স্টোরি ছিল, সেই স্টোরির যে আভাসটা পেয়েছিলাম সেটা বেশ স্ট্রং ছিল। তো সমস্ত কিছু মিলিয়ে আরেকটা ব্যাপার বলতেই হয়, সেটা হচ্ছে যে এই সিনেমার টিম, স্পেশালি পরিচালক এবং প্রযোজক আরশাদ আদনান যে ধরনের কথা বলেছিল, সেখান থেকে অটোমেটিক আপনি একটা এক্সপেকশন তৈরি করে ফেলবেন সিনেমার প্রতি। তো সেই এক্সপেকশনটা তৈরি হয়েছিল। বাট ডে বাই ডে যখন সিনেমাটা হচ্ছে রিলিজের একদম সন্নিকটে, তখন কিছু বিশেষ কারণে সিনেমার প্রতি যে এক্সপেকশন ছিল সেটা একটু ডাউন হয়ে যায়। তো দিন শেষে যখন আমি হলে যাওয়ার আগ মুহূর্তে যে এক্সপেকশনটা ছিল সেটা হচ্ছে কাইন্ড অফ একটা অ্যাভারেজ এক্সপেকটেশন, এবং একটা ধারণা ছিল যে হয়তো একটা ওকে ওকে টাইপ একটা সিনেমা হবে, কারণ সিনেমার টেজার কোনো কিছু পরিচয় দেয় নাই। আর যে গানটা লাস্টে দিয়েছিল সেটাও খুব একটা জুৎসই ছিল না। তো একটা ভ্যান্ত ধারণা কিন্তু তৈরি হয়েছিল আমার মনে। তবে আসলে যখন সিনেমাটা দেখা শুরু করি এবং সিনেমাটা ধীরে ধীরে এগোই, তখন আসলে ওই সিনেমাটার সঙ্গে সঙ্গে আমার ধারণাটাও পাল্টে যায়, এবং আমি ইনস্ট্যান্ট হলের মধ্যেই তখন আমার ছোট ভাইকে বলি যে আসলে আমাদের যে ধারণাটা ছিল সেটা পুরাই ভুল ধারণা। হয়তো বা কোনো একটা কারণে পরিচালক টিজার ট্রেলার দেয় নাই, বাট পরিচালক যে অদাটা করেছিল বা যে জিনিসটা করতে চেয়েছিল সে কিন্তু সেটা করে দেখিয়েছে, এবং অন স্ক্রিন সেটার প্রমাণ আমরা পাচ্ছিলাম। তো সিনেমাটা দেখতে দেখতে আমার ধারণাটা কিন্তু পুরোই পাল্টে যায়। তো এখন কথা হচ্ছে এই সিনেমার মধ্যে আসলে কি ছিল এবং কেন আমার ধারণাটা একদমই পাল্টে গিয়েছে। প্রথমত আমি বলতে চাই এই সিনেমার গল্প নিয়ে। তো দেখেন, যেহেতু আমরা টিজার ট্রেলার পাইনি, তো গল্প নিয়ে আমাদের কোনো আইডিয়া ছিল না। বাট আমরা যে আভাসটা পেয়েছিলাম বা যেভাবে আমরা আলোচনা করেছিলাম, সেখান থেকে আপনারা সবাই মোটামুটি জানেন যে এই সিনেমার গল্পটা হতে পারে একটা রোমান্টিক গল্প, হতে পারে হচ্ছে পাবনা থেকে একটা ছেলে যে হচ্ছে আমেরিকায় গিয়ে সেটেল হতে চায়, একটা সুন্দর লাইফ লিড করতে চায় তার গল্প, বা একটা ফ্যামিলির গল্প। তো এই রকমের একটা গল্প কিন্তু আমরা ধারণা করেছিলাম। বাট এই সিনেমার যে গল্পটা বা যে গল্পটার মাধ্যমে রাজকুমারকে দেখানো হয়েছে সেটা কিন্তু পুরোপুরি আলাদা। এখানে কোনো ভালোবাসার কথা বলা হয়নি, এখানে কোনো সেটেল হওয়ার গল্প বলা হয়নি, এখানে বলা হয়েছে হৃদয়ের কথা, ইমোশনের কথা, এবং মায়া মমতার কথা। এবং এই মায়া মমতার কথা বলতে গিয়ে কিন্তু পরিচালক হিমেল আশরাফ একদম এখানটাতে ছুঁয়ে গিয়েছে। আমি এই মুহূর্তে আপনাদেরকে হালকা একটু স্পয়েল দিতে চাই, বাট আমার কাছে মনে হয় যে এই ব্যাপারটা আপনারা সবাই জানেন, এবং ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় এই পুরো ব্যাপারটাই ছড়িয়ে গিয়েছে। সেটা হচ্ছে যে এই সিনেমাটা হচ্ছে মা এবং ছেলের গল্প, এবং মায়ের জন্য একটা ছেলে যে আসলে কত কি করতে পারে, দেশান্তর পাড়ি দিতে পারে, সে ব্যাপারে কিন্তু ব্যক্ত করা হয়েছে এই সিনেমাটাতে। পাশাপাশি আমি একটা ব্যাপার একটু হচ্ছে আপনাদের জানিয়ে দিই, পরিচালক হিমেল আশরাফ কিন্তু এখানে বিশাল বড় একটা মুনশিয়ানা দেখিয়েছে। এখানে শুধুমাত্র সে মা এবং ছেলের গল্পটাকে ব্যক্ত করেনি, পাশাপাশি দেশের কথা বলেছে। এবং আমাদের সমাজে একটা সময় যে অজ্ঞতার একটা ব্যাপার ছিল না, মানে ইসলাম ধর্ম বা যে কোনো ধর্ম নিয়ে আসলে মানুষের যে অজ্ঞতার একটা ব্যাপার ছিল, সে ব্যাপারেও কিন্তু এখানে ইঙ্গিত দিয়েছে। তো আসলে গল্পের পাশাপাশি পরিচালক হিমেল আশরাফ মুনশিয়ানা দেখিয়ে বেশ কিছু বিষয় এখানে অ্যাড করেছে, যেগুলো আপনাকে একেবারে এইখানে আঘাত করবে। তো আসলে রাজকুমার কিন্তু তার গল্পের জায়গা থেকে অনেক অনেক স্ট্রং একটা সিনেমা। এবার আসি অন্যান্য ডিপার্টমেন্টে। যদি কথা বলি রাজকুমারের স্ক্রিন প্লে নিয়ে, আমি বলবো ভাই রাজকুমারের স্ক্রিন প্লেটা বেশ 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 ভালো।
সাধারণত আমাদের এদের যে অডিয়েন্সটা রয়েছে বা আমরা যারা রয়েছে, আমরা কিন্তু আসলে এই মুহূর্তে ফ্যামিলি ড্রামা দেখতে খুব একটা পছন্দ করি না। আমরা চাই অ্যাকশন, আমরা চাই একটু রোম্যান্স, আমরা চাই একটু মারামারি ফাটাফাটি, আমরা চাই একটু রকি বাই ফ্লেভার। বাট রাজকুমারের স্ক্রিপ্টটা এতটাই টাইট ছিল এবং এত সুন্দর করে আসলে ডিজাইন করা ছিল, যেটা কিন্তু আপনাকে একদম সিনেমার সঙ্গে হুক করে রাখবে। আপনি জানতে চাবেন যে এরপর কি, এবং আপনি দেখতে পছন্দ করবেন। তো সেই জায়গা থেকে রাজকুমারের স্ক্রিপ্টটা কিন্তু আমার কাছে বেশ 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 ভালো মনে হয়েছে। পাশাপাশি আমি একটু অ্যাড করতে চাই ডায়লগের কথা। এটা যেহেতু একটা ফ্যামিলি ড্রামা, তো এখানে ওই যে বাংলা সিনেমার যে মারদাঙ্গা ডায়লগ বা অহেতুক যে ডায়লগবাজির ব্যাপারটা থাকে, বা তামিল তেলুগুতে যে ডায়লগবাজিগুলো আমরা দেখি, ওগুলো আমরা দেখতে পাবো না। তবে ওভারঅল যেভাবে পুরো কনভার্সনটাকে বিল্ড করা হয়েছে, পুরো সিকোয়েন্সগুলোকে বিল্ড করা হয়েছে ডায়লগের থ্রুতে, সেগুলো কিন্তু বেশ ইন্টারেস্টিং, আপনি বেশ মজা পাবেন। আবার যখন ইমোশনাল সাইডে চলে যাবে, তখন যে দার্থটা, তখন যে কষ্টটা, তখন প্রত্যেকটা ক্যারেক্টার আসলে যে বিষয়টা বা যে মনের ভাবটা ব্যক্ত করতে যাচ্ছে, সেটা কিন্তু আপনি ফিল করতে পারবেন। তো আসলে এখানের ডায়লগগুলো কিন্তু বেশ যত্ন করে লেখা হয়েছিল। এবার নজর দেওয়া যাক হিমেল আশরাফের পরিচালনায়। সত্যিকার অর্থে আমি বলতে চাই, হিমেল আশরাফ এখন অনেক ম্যাচিউর হয়ে গেছে। মাত্র 2টা সিনেমা বানাইছে, এটা নিয়ে 3টা, বাট তার মধ্যে যে ম্যাচুরিটি এবং দর্শকদের নার্ভস বোঝার যে ক্ষমতা, সেই ক্ষমতা অনেক ডিরেক্টরের নাই। সে আসলে বুঝতে পারে যে আসলে দর্শকদের কি লাগবে, এবং সে সেটা বুঝেই কিন্তু বানিয়েছে এই রাজকুমার সিনেমা। এবং তার মেকিংয়ের যে ইমপ্রুভমেন্ট, তার ম্যাচুরিটি বা সিনেমার মধ্যে সে যে ব্যাপারটা অ্যাড করতে চেয়েছিল, সে যেটা বারবার বলছিল যে সে একটা ভালো সিনেমা বানিয়েছে, সেই ভালো সিনেমার ভালো গুণাবলী কিন্তু আপনি আসলে রাজকুমারের মধ্যে দেখতে পাবেন। প্রত্যেকটা ডিপার্টমেন্টে সে নজর রেখেছে এবং খুব সুন্দর পরিপাটি একটা সিনেমা বানিয়েছে কিন্তু এই রাজকুমার। পাশাপাশি আসলে আমি একটা জিনিস একটু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে এই সিনেমাটা যখন আসলে গ্রাম বাংলায় ডেভেলপ ছিল, তখন গ্রাম বাংলার যে ফিল্ডটা, সে কিন্তু সেটা এনেছিল। আবার যখন সেই সিনেমাটা আমেরিকায় চলে গেল, বা গল্পটা যখন আমেরিকায় চলে গেল, তখন কিন্তু আমেরিকার সেই ফিল্ডটা সে এনেছে। পাশাপাশি সে কিন্তু অ্যাকসেন্টের ব্যাপারেও খেয়াল রেখেছে, বা আপনার লোকাল অ্যাকসেন্টে কিন্তু আমাদের ক্যারেক্টারগুলো কথা বলতেছে বা চরিত্রগুলো কথা বলতেছে, এবং পুরো পাবনার যে ফিল্ডটা, সেটা কিন্তু আমরা পাচ্ছিলাম। আবার যখন আমেরিকায় চলে গেছে, তখন আমেরিকার যে অ্যাকসেন্ট, সেই অ্যাকসেন্টে ধরা, পাশাপাশি প্রত্যেকটা চরিত্রের বিষয় খেয়াল রেখে ডায়লগগুলো লেখা, পাশাপাশি হচ্ছে পুরো মোমেন্টটাকে ধরে রাখা, পুরো এনভায়রনমেন্টটাকে আসলে সেভাবে বাস্তব রূপে এস্টাবলিশ করার যে ক্ষমতা, সেটা কিন্তু পরিচালক হিমেল আশরাফ তার এই রাজকুমারের মধ্যে দেখিয়ে দিয়েছে। তো এক কথায় আমি বলতে পারি, পরিচালক হিমেল আশরাফের দুর্দান্ত প্রচেষ্টায় কিন্তু তৈরি হয়েছে এই দুর্দান্ত রাজকুমার। এবার আসা যাক অভিনয়ের দিকে। ভাই, অভিনয় নিয়ে কি বলবো, পুরা ফিদা ভাই, পুরা ফিদা হয়ে গেছি সুপারস্টার শাকিব খানের উপর। আমার মনে আছে লাস্ট কয়েক বছর আমি যখন শাকিব খানকে নিয়ে কথা বলেছি, বা আপনারা যখন আমাকে বিভিন্ন রকমের কাউন্টার করেছেন, তখন আমি অ্যান্সার দিয়েছি। তখন আমার মনে হয় আমি কয়েকটা সিনেমার নাম বলেছি, যেমন হচ্ছে শোভা, বলেছি হচ্ছে খুনি শিকদার, প্রিয়তমা লাস্ট অংশ, এরকমের বেশ কিছু সিনেমার কথা আমরা বলেছি বা আমি বলেছি। কিন্তু এখন আমি বলতে চাই, সেই লিস্টে যুক্ত হবে হচ্ছে রাজকুমার সিনেমা। কারণ সুপারস্টার শাকিব খানের অনবদ্য এক পারফরমেন্স দেখতে পেয়েছি এই সিনেমার মধ্যে। একদম শুরুতে গ্রাম বাংলার যে টাউট পোড়া পাইনের মতন যে ফিলটা থাকে, এবং পাবনার লোকাল অ্যাকসেন্ট ধরে যেভাবে পুরো ক্যারেক্টারটাকে সে নিয়ে আসছে, এবং সেখান থেকে একদম আমেরিকান অ্যাকসেন্টে যে ব্যাপারটা ধরছে সে, মানে আমেরিকান অ্যাকসেন্ট তার দরকার হয়নি, কারণ হচ্ছে গ্রাম বাংলার লোকাল একটা ছেলে বেশ ভালো ইংলিশ বলতে পারে না, বাট ওই যে ফিলটা থাকে না, একটা ছেলে যখন বিদেশে যায় একটু অ্যাকসেন্ট বলার ট্রাই করে, এবং হচ্ছে ওই মোমেন্টটার মধ্যে সে বাঁচতে ট্রাই করে, তো ওই মোমেন্টটা কিন্তু আমি পেয়েছি তার মধ্যে। একটা আলাদা রকমের ফিল ছিল। পাশাপাশি বাঙালি ছেলের অন্তরটা পরিষ্কার থাকে, তো সেই অন্তর পরিষ্কারের যে ব্যাপারটা, এবং হচ্ছে মানুষের প্রতি যে বিনয়ের ব্যাপারটা, সেই ব্যাপারটাও তার মধ্যে ছিল। এবং মোস্ট ইম্পর্টেন্ট, এই সিনেমার যে মূল মূল থিমটা বা মূল যে ডেপথটা, সেই ডেপথের যে মা ছেলের ইমোশনটা, যে মাকে কাছে পাওয়া বা মাকে দেখার যে মমতাটা, সেটা কিন্তু তার চোখে মুখে ফুটে উঠেছে। তো এক কথায় সুপারস্টার শাকিব খানের ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্স ছিল হচ্ছে এই রাজকুমার সিনেমায়। এবং আমি বলতে চাই, যারা হেটার্সরা রয়েছেন, যারা বারবার বলেন শাকিব খান অভিনয় পারে না, হ্যান করে না, ত্যান করে না, ভাই কিচ্ছু লাগবে না, জাস্ট রাজকুমার দেখে আসেন। এখন তো আপনাদের হলেই চলতেছে, রাজকুমার দেখে আসেন। টিকিট লাগলে আমি দিচ্ছি আপনাদের, রাজকুমার দেখে আসেন, এবং দেখার পর বলেন যে সুপারস্টার শাকিব খান অভিনয় পারে কিনা। তো ভাই, এক কথায় আপনারা বলতে পারেন, বা আমি বলতে পারি যে সুপারস্টার শাকিব খানের কিলার পারফরমেন্স ছিল হচ্ছে এই রাজকুমার সিনেমাতে। পাশাপাশি যারা ছিলেন, কটনি কফি, শরীফ, দেন দিলারা জামান, তারেক আনম খান, মাহিয়া মাহি, তারা বেশ ভালো পারফরমেন্স করেছে। স্পেশালি বাকি যে আর্টিস্টরা রয়েছে, তাদের মধ্যে দিলারা জামান এবং হচ্ছে মাহিয়া মাহি আপনাদের নজর কাড়বে। কটনি কফি খুব বেশি পারফরমেন্স এখানে করতে পারেনি, বাট আমার কাছে মনে হয় যে একজন বিদেশি হিসেবে, এবং হচ্ছে যে একদমই আলাদা আমাদের কালচার থেকে, আমাদের
ফিল্ম থেকে সে যে এসে এরকম একটা পারফর্ম করছে বা ট্রাই করছে, এর জন্য তাকে আসলে সাধুবাদ জানাতে হয়। তো আসলে আমি কটন কফির এই প্রচেষ্টাকে রেসপেক্ট করি এবং আমি আপনাদেরকে বলতে চাই ভাই, আমাদের আশপাশে অনেক হিরোইন রয়েছে যারা একটু ভিনদেশি এবং এসেই কাজ করতে চায়। আপনি বলিউডের ক্ষেত্রে এটা দেখলে বুঝতে পারবেন, বলিউডের অনেক আর্টিস্ট যারা এখন স্টাবলিশ, তারা বাইরের দেশ থেকে এসেছিল, তো তারা কিন্তু ওভাবে কিছু করতে পারতো না, বাট এখন আসলে সময়ের সঙ্গে সঙ্গে তারা গুছিয়ে নিয়েছে, তারা মানিয়ে নিয়েছে। তো আশা করছি যদি কটন কফি আমাদের ইন্ডাস্ট্রিতে কন্টিনিউ করে তাহলে ধীরে ধীরে হয়তো সে মানিয়ে নেবে এবং আরও ইমপ্রুভমেন্ট দেখাবে তার পারফরমেন্সে। তো ভিউয়ার্স, ওভারঅল যারা ছিলেন সিনেমার মধ্যে তাদের অভিনয়ের দিক থেকেও কিন্তু সিনেমাটা বেশ স্ট্রং। এবার আসা যাক সিনেমার মিউজিক ডিপার্টমেন্টে। আসলে রাজকুমার সিনেমার মিউজিক নিয়ে কিন্তু আমাদের অনেক প্রত্যাশা ছিল এবং পরিচালক হিমেল সাহেব নিজেই বলেছিল যে তার এই সিনেমার যে মিউজিক রয়েছে সেটা প্রিয়তমাকে ছাড়িয়ে যাবে। তো সেই জায়গা থেকে আমরাও আমাদেরও একটা এক্সাইটমেন্ট ছিল এবং যখন শুনতে পাইছিলাম যে প্রিন্স মাহমুদ কাজ করতেছে এবং বালাম কোনার এরা কাজ করতেছে, তখন একটা এক্সপেকটেশন ছিল। তো সেই জায়গা থেকে আমার রাজকুমারের দুটো গান ভালো লাগছে, গানের প্লেসমেন্ট ভালো ছিল। তবে রাজকুমারের যে এন্ট্রি সংটা ছিল, আমি একাই রাজকুমার, ওই যে ব্যাপারটা, ওটা ভাই আমার কাছে অহেতুক মনে হয়েছে। কারণ ওইটার মানে প্লেসমেন্ট আপনি দিতে পারেন, একটা এন্ট্রি সং থাকে, এটা হচ্ছে বিভিন্ন সিনেমায় থাকে, তো এন্ট্রি সং হিসেবে হচ্ছে আপনি ইউজ করতে পারেন, বাট ওটার কারণে সিনেমার যে ব্যাড ইম্প্যাক্ট পড়ছে এটা একবার চিন্তা করা ছিল, মানে চিন্তা করা উচিত ছিল। যদিও পরিচালক হিমেল সাহেব হয়তো চিন্তা করছে যে গানটা ভালোভাবে ক্লিক করবে এবং অডিয়েন্স ভালোভাবে নিবে, কিন্তু সেটা হয়নি। তো আসলে তার প্রচেষ্টায় হচ্ছে এখানে পানি পড়ে গেছে, এখানে কিছু করার নাই। তারা একটা জিনিস চিন্তা করে কাজটা করেছিল, বাট অডিয়েন্স পছন্দ করে নাই, এটাই আর কি। এর বাইরে আমি একটা ব্যাপার বলতে চাই, সিনেমার মধ্যে আরও দুটো গানের ব্যবহার রয়েছে। একদম লাস্ট অংশে মা বলে একটা গান রয়েছে, সেই গানটা ভাই আপনার চোখটাকে ছলো করে দেবে। আমি বলছি না যে আপনি কান্না করে একদম গেঞ্জি মেঞ্জি ভিসাই ফেলবেন, বাট আপনার চোখটা ছলো করবে যদি আপনি সেটা ফিল করেন। পাশাপাশি বিয়ার্স, গান ব্যবহারের যে নৈপুণ্যতা দেখিয়েছে পরিচালক হিমেল সাহেব, সেটা তোমাকে অবশ্যই মেনশন করতে হয়। এখানে বিয়ার্স গানের জন্য আলাদা করে বিশাল বড় জায়গা রাখা হয়নি, এখানে সিনেমার সঙ্গে সঙ্গে আসলে গানগুলোকে ব্যবহার করা হয়েছে। আপনি যে গান ধরেন না কেন, আপনি রাজকুমারের সংটা ধরেন বা হচ্ছে মা সংটা ধরেন, আপনি প্রত্যেকটা গান মূলত দেখবেন হচ্ছে সিনেমার সঙ্গে সঙ্গে কিন্তু আসলে এগোইছে। তো এই কারণে কিন্তু আসলে আলাদা করে আসলে মানে ডিস্ট্রাক্টও হয়নি বা হচ্ছে গল্প থেকে সরেও যায়নি। তো সুন্দর একটা পরিচালনা এবং হচ্ছে একটা নৈপুণ্যতা কিন্তু দেখিয়েছে পরিচালক হিমেল সাহেব, এবং গানের এই ব্যবহারটা কিন্তু আমার কাছে সত্যিকার অর্থে বেশ 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 ভালো লেগেছে। তো ভিউয়ার্স, আমি ভিডিওর এই অংশে কিন্তু বলতে পারি যে রাজকুমার হচ্ছে এমন একটা সিনেমা যে সিনেমাটা আপনাকে নিরাশ করবে না, এবং এই সিনেমাটা আপনি অনায়াসে হলে গিয়ে এনজয় করতে পারেন এবং আপনার ফ্যামিলি নিয়ে এনজয় করতে পারেন। তবে আসলে সিনেমার যে নেগেটিভ বিষয়গুলো রয়েছে বা যে বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু আমাকে মেনশন করতেই হয়। তো সেই কারণে আমি কিছু নেগেটিভ বিষয় মেনশন করছি, যদিও আমার কাছে মনে হয়েছে এই নেগেটিভ বিষয়গুলো খুব বেশি আসলে আপনাকে সিনেমা থেকে ডিস্ট্রাক্ট করবে না, অর্থাৎ খুব বেশি ইম্পর্টেন্ট না। বাট এই ব্যাপারগুলো যদি আসলে পরিচালক হিমেল সাহেব আসলে ঠিক করতে পারতো তাহলে আমার মতে রাজকুমার পারফেক্ট একটা সিনেমা হতো। যদিও আসলে সত্যিকার অর্থে পারফেক্ট কোনো কিছু হয় না, কোনো সব কিছুর একটা খুদ না খুদ থাকে। তো সেইখান থেকে রাজকুমারের কিছু খুদ রয়েছে, সেই খুদগুলোই আসলে আমি আলোচনা করছি এই মুহূর্তে। নেগেটিভ সাইডে যে বিষয়টা আমি প্রথমে বলতে চাই সেটা হচ্ছে ভাই মেকআপ। পরিচালক হিমেল সাহেব প্রিয়তমার মাধ্যমে যে মেকআপের কারিশমাটা দেখিয়েছিল, সেই স্ট্রংনেসটা আসলে রাজকুমারে একটু কমই দেখা গিয়েছে। স্পেশালি আরশ খানের যে মেকআপটা সেটা প্রচণ্ড দৃষ্টিকটু ছিল, এবং আরশ খানকে না ব্যবহার করলেই পারতো ভাবে, অন্যভাবে কিন্তু আরশ খানকে এখানে আসলে পরিচালক হিমেল সাহেব চাইলে ব্যবহার করতে পারতো। তো তার ওই ব্যবহারটা আসলে একটু দৃষ্টিকটু এবং আরশ খানকে দেখতে ভাই প্রচণ্ড হাস্যকর লাগতেছিল আমার কাছে। অন্যদিকে সিনেমার মধ্যে যে ছোট্ট অ্যাকশন সিকোয়েন্সটা রয়েছে ওটা আসলে আপনি তো আমার হয়নি। এখানে অনেকে বলতে পারেন যে ভাই আপনি আরো কি চান বা আরো কি দরকার ছিল আপনার। দেখেন, পরিচালক হিমেল সাহেব বলেছিল যে আসলে এই সিনেমায় রাজকুমার সিনেমায় আসলে শাকিব খান যেভাবে অ্যাকশন করেছে সেটা অন্য কেউ করবে না, বা এই সিনেমায় আসলে একদম টপ ক্লাস অ্যাকশন সিকোয়েন্স থাকবে। তো সেই টপ ক্লাস অ্যাকশন সিকোয়েন্সটা আমার কাছে মনে হয়নি ওই ছোট্ট সিকোয়েন্সটাকে, এবং ওই সিকোয়েন্সটাকে আসলে না দিলেও সিনেমায় খুব বেশি আসলে ক্ষতি হতো না। মানে জাস্ট সিনেমায় একটা কমার্শিয়াল এলিমেন্ট রাখা দরকার, তার জন্য আসলে সিনেমার মধ্যে ওই ছোট্ট সিকোয়েন্সের একটা ডেভেলপমেন্ট হয়েছে। এছাড়া ওইখানে যে ব্যাপারটা ছিল ওই ব্যাপারটা এখন আমি খুব বেশি পছন্দ করি না। মনে করেন আপনার গায়ে বোতল ছুঁড়ে মারতেছে, সেই বোতল আপনি কি করছেন, ওর গায়ে যা ভাঙতেছে, কেন ভাই আপনার কি বোতল ভাঙবে না? তো এই রকমের একটা ব্যাপার স্যাপার ক্রিয়েট করা হয়েছে। বাট অ্যাকশন সুপার শাকিব খানকে দেখতে বেশ ভালো লাগে এবং একটা কমার্শিয়াল ভ্যালু অ্যাড হয় সিনেমার মধ্যে, এবং এই ধরনের কমার্শিয়াল সিনেমায় অ্যাকশনের লজিক খোঁজার দরকার হয় না। তো আমি লজিক খুঁজছি না, বাট আমার কাছে মনে হয়েছে যে
আরো বেটার একটা অ্যাকশন সিকোয়েন্স এখানে দিতে পারতো পরিচালক হিমেল আশরাফ, যেহেতু অ্যাকশন সিকোয়েন্স সে অ্যাড করেছে, তো আরো বেটার কিছু আসলে সে দিতে পারতো। এর বাইরে ভিউয়ার্স, সিনেমার সেকেন্ড হাফে কিছু কিছু জায়গায় একটু বোর ফিল হচ্ছিল, যেটা আমার কাছে মনে হয় যে সিনেমাটার লেন্থ বাড়ানোর জন্য আসলে ওই রকমের সিকোয়েন্স আসলে ডেভেলপ করা হয়েছে। এছাড়া একটা সিকোয়েন্স রয়েছে যেখানে হচ্ছে তারেক আনাম খান হচ্ছে, বা তারেক আনাম খান না, মানে শাকিবের বাবা আরশ খান হচ্ছে শাকিব খানকে নিয়ে যাচ্ছে, মানে পিচি শাকিব খানকে নিয়ে যাচ্ছে, মাহিয়া মাহি রয়েছে। তো ওই সিকোয়েন্সে একটা কান্নার ব্যাপার রয়েছে, মানে বাচ্চা কান্দাচ্ছে। তো ওই সিকোয়েন্সটা আমার কাছে মনে হয় যে একটু লেন্থি হয়ে গেছে ওখানে, জাস্ট টস করে, এবং মানে একটা কান্না কান্না মোমেন্ট। এবং আমার কাছে মনে হয় যে পরিচালক হিমেল আশরাফ চিন্তা করছে যে এই কান্নার মোমেন্টটা থাকলে আসলে হলে যে ফিমেল অডিয়েন্সটা থাকবে, বা হলে যে হচ্ছে বয়স্ক অডিয়েন্সটা থাকবে, তারা হচ্ছে কান্নায় ভেঙে পড়বে। তো সেই কারণে হয়তো সে এটা রাখছে, বাট আমার কাছে মনে হয় যে বাকি অডিয়েন্সের কথাও চিন্তা করা দরকার ছিল তার, এবং কান্নার ওই সিকোয়েন্সটা আরও ছোট করতে পারতো। কারণ হচ্ছে মানে একটা 1 মিনিটের মতন একটা সিকোয়েন্স, আপনার বাচ্চা খালি কানতেই আছে। এবং আমি বলতে চাই আমার হলে ব্যাপারটা এরকমই ছিল, মানে আমাদের হলে যে শোতে আমি সিনেমাটা দেখছি সেখানে আসলে আমার মতন অডিয়েন্সই বেশি ছিল। তো সবারই একটা কথা, ভাই ওরে কেউ ললিপপ দিয়ে চুপ করে, এত কান্না করে কে, মানে একটা লম্বা সিকোয়েন্স ছিল যেটা আমার কাছে একটু বোরিং লাগছে, এবং হচ্ছে একটা অহেতুক সিন মনে হয়েছে, মানে একটা লম্বা সিকোয়েন্স দেওয়া দরকার ছিল না। এর বাইরে টুকটাক আসলে কিছু বিষয় যদি কর্তন করতো, সিনেমাটা আরও টাইট হতো এবং দেখতে আরও সুন্দর মনে হতো অ্যাট লাস্ট আমার মতন অডিয়েন্সের জন্য। তবে এখানে একটা বিষয় অবশ্যই আমি স্বীকার করি, সেটা হচ্ছে যে পরিচালক হিমেল আশরাফ এখানে আমার মতন অডিয়েন্সের কথা চিন্তা করে আসলে ওই টেকটা নেয় নাই। সে মূলত টেকটা নিয়েছে, সত্যিকার অর্থে সে ওই টেকটা নিয়েছে মূলত একটু বয়স্ক অডিয়েন্সের জন্য, যারা একটু মানে মর্মাহত হয় ছোটো ছোটো বিষয়ে। তো আমি যদি বয়স্ক হতাম, আমার কাছে মনে হয় যে একটা বাচ্চা কাঁদতেছে, মা ছেলে বাবা যে মোমেন্টটা, ওটা আমিও কান্না করে দিতাম, এটা আমার কাছে মনে হয়। বাট ওই বয়সটা তো এখন আসেনি, ওই ফিলটা তো এখন আসেনি। তো ওই কারণে ব্যাপারটা আমার কাছে অহেতুকই মনে হয়েছে। তবে হ্যাঁ, যদি ছোট করে থাকতো তাহলে আসলে ফিল করতে পারতাম যে না, এটা ঠিক আছে, মানে প্রপার একটা সিন আছে, বাট সিনটা একটু লম্বা মনে হয়েছে আমার কাছে। তো ভিউয়ার্স, ওভারঅল সিনেমার মধ্যে এরকমের টুকটাক কিছু বিষয় আপনার নজরে আসবে। তবে আমি বড় গলায় বলতে পারি এবং কনফিডেন্টের সঙ্গে বলতে পারি যে ওভারঅল পরিচালক হিমেল আশরাফ যে সিনেমাটা বানিয়েছে, এই সিনেমাটা আপনাকে আসলে হতাশ করবে না, এবং আপনি টুকটাক বিষয়ের কারণে সিনেমা থেকে ডিস্ট্রাক্ট হবেন না। তো আপনি অনায়াসে কিন্তু সিনেমাটাকে শেষ করতে পারবেন, এবং আপনার কাছে আসলে দেখার মতন একটা সিনেমা হবে এই রাজকুমার। তো ভিউয়ার্স, দেখতে দেখতে চলে আসলাম ভিডিওর কনক্লুশন পয়েন্টে, এবং ভিডিওর কনক্লুশন আমি বলতে চাই, রাজকুমার কিন্তু কোনো ধরনের প্রেমের গল্প না, রাজকুমার কোনো ধরনের বিদেশ সেটেল হওয়ার গল্প না, রাজকুমার কোনো ধরনের ডাঙ্কি টাইপ গল্প না। রাজকুমার হচ্ছে মা ছেলের সম্পর্কের গল্প, রাজকুমার হচ্ছে মায়ের মমতার গল্প, রাজকুমার হচ্ছে ছেলের আর্তনাদের গল্প। পাশাপাশি রাজকুমার হচ্ছে বিদেশে থাকা মানুষের দেশের প্রতি যে ভালোবাসার যে টান, সেই টানের গল্প। পাশাপাশি রাজকুমার হচ্ছে সমাজে থাকা অজ্ঞ কিছু ধর্মভীরু মানুষের কুফলের গল্প। আর ওভারঅল এই গল্প আপনাকে হাসাবে, আপনাকে কাঁদাবে এবং আপনাকে ভাবাবে। আর যদি আপনি সেই ভাবনার মধ্যে পড়তে চান, তাহলে আপনি কিন্তু অবশ্যই যেতে পারেন আপনাদের নিকটস্থ সিনেমা হলে দেখতে রাজকুমার সিনেমা। তো ভিউয়ার্স, ওভারঅল রাজকুমার হচ্ছে এমন একটা গল্পের সিনেমা, বা এমন একটা সিনেমা যে সিনেমাটা আসলে আপনাকে হাসাবে, আপনাকে কাঁদাবে, আপনাকে ভাবাবে এবং আপনাকে চিন্তার মধ্যে ফেলে দেবে। তো সেই চিন্তা ভাবনার মধ্যে যদি আপনি পড়তে চান, আপনি যদি একটা ভালো সময় স্পেন্ড করতে চান, আপনি যদি ভালো একটা বাংলা সিনেমা দেখতে চান, তাহলে আপনি অবশ্যই কিন্তু যেতে পারেন আপনার নিকটবর্তী সিনেমা হলে দেখতে হচ্ছে রাজকুমার সিনেমা। আশা করছি আপনাদের এই সিনেমাটা নিরাশ করবে না। তো রাজকুমার নিয়ে এতটুকু বলা ছিল। আই হোপ ওভারঅল ভিডিওটা আমি প্রপারভাবে করতে পারছি এবং আপনারাও প্রপারভাবে পুরো ব্যাপারটা বুঝতে পারছেন। এর বাইরেও চাইলে অনেক কিছু বলা যায়, অনেক কিছু করা যায়, তবে আমি চাই যে পুরো ব্যাপারটা আপনারা আগে সিনেমা হলে দেখে আসেন, তারপরে স্পয়লার সহ রিভিউ হবে। তবে এই মুহূর্তে আমার ভিডিওটা কেমন লাগছে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। কোনো সাজেশন দিতে চাইলে সেটাও আপনারা আমাকে কমেন্ট সেকশনে দিতে পারেন, আপনাদের সাজেশন অবশ্যই দরকার। তো আপনারা আমাকে সাজেশন দেন, আমি আপনাদেরকে ভালো ভালো সিনেমা রিকমেন্ড করি, এতটুকুই আর কি। এবং দিন শেষে আমরা একটা ভালো পরিবার তৈরি হই। তো সেই ভালো পরিবার তৈরি হওয়ার জন্য, বা ভালো একটা কমিউনিটি তৈরি করার জন্য যদি আপনাদের মনে হয় যে আপনাদের ভাই যথেষ্ট, তাহলে অবশ্যই আপনাদের ভাইয়ের সঙ্গে থাকতে পারেন, এবং সঙ্গে থাকতে পারেন ফিল্ম স্ট্রোকস এবং হৃদয় ভার্স ফেসবুক পেজের।